আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক স্যার আজকের অনুষ্ঠানে। দর্শক শ্রোতারা দেখে বুঝতে পারছেন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব জনাব শফিকুল আলম, এবং আমরা কথা বলবো জুলাই বিপ্লবের এই দ্বিতীয় বর্ষ পূর্তির যে সময়টা, এই সময়টায় জুলাই বিপ্লবের একটি মূল্যায়ন এবং জুলাই বিপ্লবকে কেন সংহত করা গেল না, ডক্টর ইউনূসের দায় কতটুকু, এই প্রসঙ্গটা নিয়ে আমরা মূলত কথা বলবো। শফিক ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম কনক ভাই, ভালো আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, নো কমপ্লেইন। তো যে বিষয়টা নিয়ে আসলে আমরা একটু প্রথমেই শুরু করতে চাই, সেটি হচ্ছে ধরেন জুলাই বিপ্লবীরা কিন্তু এই 2 বছরের মাথায় এসে 24শে জুলাই থেকে এই 26শে জুলাইতে যদি আমরা এসে দেখি, জুলাই বিপ্লবীরা খুব অসহায় অবস্থায় আসলে আছে। এবং জুলাই ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন হয়েছে, সেই ফাউন্ডেশনে তাদের চিকিৎসার জন্য যে ব্যয় দেওয়া হয়েছে সেটাও ন্যূনতম। ধরেন আমি জুলাই ফাউন্ডেশনের সিইও কে ইন্টারভিউ করেছি, যে ছেলেটা মাসে 20,000 টাকা পাচ্ছে, পঙ্গু বা অন্ধ, সে যখন গ্রাম থেকে ঢাকায় আসছে চিকিৎসার জন্য, সাথে আরেকজনকে নিয়ে যখন আসছে, তার যাতায়াতেই ধরেন এগুলো টাকা শেষ হয়ে যাচ্ছে। তারপরে ধরেন ফাউন্ডেশনে বরাদ্দ নাই, যে বরাদ্দ ডক্টর ইউনূসের সরকার বলেছিলেন তার 3 ভাগের 1 ভাগ তারা পেয়েছেন। জুলাই বিপ্লবীরা নিয়মিত হুমকির মুখে, নিরাপত্তাহীনতায়, এই যে সার্বিক পরিস্থিতি, তো জুলাই বিপ্লব পরবর্তী একটি সরকার ক্ষমতায় থাকার পরে কেন এগুলো হলো না, বা কেন আমাদেরকে ধরেন এই বিষয়গুলো এখন শুনতে হচ্ছে বা দেখতে হচ্ছে? আপনি কি মনে করেন একজন অ্যাসোসিয়েটস হিসেবে সেই অন্তর্বর্তী সরকারের? আমি প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি জুলাই বিপ্লব খুবই সাকসেসফুল একটা বিপ্লব ছিল, এবং আমি এইটুক নিশ্চিত যে জুলাইয়ের বিপ্লব পরবর্তী যে কাজগুলো হয়েছে, প্রফেসর ইউনূস করেছেন, এখন বিএনপি লেড গভর্নমেন্ট করছেন, এবং এই কাজগুলো বিপ্লবকে আরো সুসংহত করবে, এবং এটা সুসংহত হয়েছে। আপনি দেখছেন এই বছর কোনো স্টেট প্যাট্রোনাইজেশন ছাড়াই জুলাইকে কিভাবে ধারণ করছে জনগণ, যারা বিভিন্ন জুলাই নিয়ে আমি অন্তত বলবো যে 10 থেকে 15টা সংগঠন প্রতিনিয়ত তারা কাজ করছে, এবং এই কাজটা পুরো সারা বাংলাদেশ ব্যাপী। আপনি জুলাইয়ের এমন এই 2 বছরের মাথায় রেখেছে যে ভিডিওগুলো আমরা সেই জুলাই 2024-এ দেখি নাই বা 2025-এ প্রথম বর্ষপূর্তিতে দেখি নাই, সেটা এবার আমরা দেখছি এইরকম, মানে এবং পুরো সারা বাংলাদেশে জুলাই জুলাই যে আমরা কমেমোরেট করছি সেটা একটা সাজ রব হয়েছে। আপনার কথা ঠিক যে অনেকে যেই অপ্রতুল চিকিৎসার কথা বলেছেন, বাট আমাদের যে বাস্তবতা বাংলাদেশ গভর্নমেন্টের, সেই বাস্তবতায় কিন্তু যারাই আহত হয়েছেন তাদের সবার পাশেই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়েছিল। আপনি বলতে পারেন যে 20,000 টাকা তার জন্য বেশি না, বাট ইনিশিয়ালি পুরো চিকিৎসার খরচও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছে, প্লাস তাদের কিছু প্রাইভেট চ্যারিটিও তাদের পাশে। আমি কিছু প্রাইভেট চ্যারিটির কথা জানি, তারা এই কাজগুলোকে তারা আরো সুসংহত করার চেষ্টা করছে, তারা দিয়েছে। তো এইটা এখন আপনি যদি বলেন, আর জুলাই নিয়ে যারা কাজ করছে তারা যে কোনো অ্যাটাকের শিকার হচ্ছে আমি তেমন একটা জানি না, খুব কম 2-1টা আইসোলেটেড ঘটনা ঘটতে পারে, বাংলাদেশে 18 কোটি মানুষের লোক, 2-1টা ঘটনা ঘটতেই পারে, বাট যারা জুলাইকে অবজ্ঞা করতো তাদের অবস্থা দেখেন। যারা জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা বাংলাদেশের সোসাইটি থেকে ওয়াইপ আউট হয়ে গেছে, তাদের কেউ কেউ ইন্ডিয়া আছে, কেউ কেউ আরো বিদেশে চলে গেছে, একটা বেউফাই হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের এই বিপ্লব, এই যে নতুন বাংলাদেশ তৈরি করার যে আকাঙ্ক্ষা যেটা তৈরি করেছিল সেটা কিন্তু হয়েছে, এবং এটা খুব ভালোভাবে হয়েছে। মানে আপনি বলতে পারেন যে আমরা যে লগুলো করে গিয়েছি, 500 দিনে 133টা ল করা হয়েছে, বিকজ একটা বিপ্লব সুসংহত হয় হচ্ছে ল এর মাধ্যমে। আপনি কতটা এটা অ্যাক্ট গুলোকে আপনি কতগুলো করছেন, বা কনস্টিটিউশনাল চেঞ্জেস আপনি কি আনছেন, যার মধ্যে আপনার জুলাইয়ের যেই স্পিরিটটা যেটা রিফ্লেক্টেড হয়, সেই কাজগুলো কিন্তু প্রত্যেকটা লর মাধ্যমে হয়েছে। এটা ঠিক, কিছু কিছু ল এই গভর্নমেন্ট করেননি, বাট এটা তো এমন না যে এই লগুলো সামনে হবে না, নিশ্চিত আমি জানি এটা হবে, এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়ে রয়েছে। না, এখন শফিক ভাই ধরেন জুলাই বিপ্লবের সাথে তো বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ সম্পৃক্ত ছিল। তো জুলাইকে মুছে ফেলা তো সম্ভব না। জুলাই বিপ্লব আপনি যেটি বলছিলেন, 2 বছর পরেও ধরেন অনেক গ্রুপ কাজ করছে জুলাই নিয়ে, অনেক ভিডিও আসছে, অনেক বক্তব্য আসছে, যারা জুলাইকে অবজ্ঞা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একটা বিশাল প্রতিবাদ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা প্র্যাকটিক্যালিও হচ্ছে। কিন্তু ধরেন জুলাই বিপ্লবীরা যে অসহায়ত্ব, বা ধরেন জুলাই বিপ্লব পরবর্তী যে সরকার ক্ষমতায় ছিল, আপনি কি মনে করেন যে তাদের যতটুকু করা প্রয়োজন ছিল এই বিপ্লবীদের রক্ষায়, তাদের নিরাপত্তায়, বা জুলাইকে যারা অবজ্ঞা করছে তাদের বিপক্ষে অবস্থান নেয়, মানে তাদেরকে একটা বার্ড দেয়, মানে এই জায়গাগুলো আমরা করতে পারি নাই আসলে?
মানে না, আপনি কি জুলাইকে যারা অবজ্ঞা করছেন তাদের তো সমাজে কোনো একসেপ্টেন্স নাই। এখন এটা হয় কি যে ল করে এই ভয়েস গুলোকে আপনি যদি মাজল করতে যান, তাহলে আবার ওই বিদেশে এই মানে ইন্টারন্যাশনাল প্রেশার গ্রুপগুলোর দ্বারা আপনি প্রেশার হন। তারা বলবে যে তুমি ডিসেন্ডেন্ট ভয়েসকে তুমি অবজ্ঞা করছো, তাকে তার ফ্রিডম অফ স্পিচকে কেড়ে নিচ্ছ, তাকে তুমি জেল জরিমানা করছো। এটা খুব যে ভালো একটা দেয় তা না। আপনি দেখেন না, এই যে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, উনি অনেকদিন ইয়েতে ছিলেন, জেলে ছিলেন, তারপরে বেরিয়ে এসে উনি আরো দ্বিগুণ রবে এই তার যেগুলো মিথ্যা চাল সেগুলো উনি করে যাচ্ছেন। তো এদেরকে আসলে আপনি যদি এই লোকগুলোকে গোনায় ধরেন, এই লোকগুলোকে আরো মানে এইভাবে আরো ল করে বা কোনোভাবে তার ভয়েসকে আপনি যদি মাজল করার চেষ্টা করেন, এটা বিপরীত এফেক্ট হয় এই ডেমোক্রেসিতে। আমি ওটা বলছি না, আমি বলছি না যে আপনি আপনি কণ্ঠরোধ করবেন, আমি বলছি না যে এখন ভাই বলতেই পারে সোশ্যাল মিডিয়াতে যে যার প্ল্যাটফর্ম থেকে তার মতো করে তার যেটা সে বলতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে জুলাই বিপ্লবীদের যে সুরক্ষা দেওয়ার কথা ছিল, মানে যে সাপোর্ট পাওয়ার কথা ছিল, আনফরচুনেটলি তারা সেটা পায় নাই। তারা ধরেন, এটা আমি আপনার সাথে একমত না। জুলাই যারা নিহত হয়েছেন সবার পাশে গভর্নমেন্ট দাঁড়িয়েছে, প্রাইভেট সেক্টরও দাঁড়িয়েছে, ইন্ডিভিজুয়ালি অনেকে দাঁড়িয়েছেন। জুলাই যারা 11,000-এর বেশি একদম লিস্টেড যারা আহত হয়েছেন তাদের সবার পাশে দাঁড়াচ্ছে। তাদেরকে 3 ক্যাটাগরি করে তাদের মান্থলি স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, তারা এই স্টাইপেন্ড পাচ্ছেন। কারণ আপনি বলতে পারেন কেউ কেউ খুব বেশি আহত ছিলেন, তার হয়তো নিডটা অনেক বেশি। কেননা জুলাই যেটা হয়েছে যে সবাই তো মানে বিভিন্ন ইকোনমিক গ্রুপের লোক এখানের সাথে জড়িত ছিলেন, ফলে সবার সামর্থ্য নাই, অনেক একদমই গরিব ছিলেন। তার পাশে আরো দাঁড়ালে ভালো হতো, কিন্তু সেই জিনিসটা তেমন একটা হয় না। বাট তাই বলে কি তার পাশে কি পুরো জুলাই মুভমেন্টটা দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে তো, তারা দাঁড়াচ্ছে, তারা সামাজিক মূল্যায়ন পাচ্ছে তারা, এবং নিজেরাই, আমি এই যে কয়দিন আগে ঢাকা ইউনিভার্সিটির মসজিদে গেলাম, ওইখানে এই জুলাইকে নিয়ে একটা মিলাদ, আমরা দেখলাম যে 2-3 জন ছেলে আসছেন যাদের একটা পা কেটে ফেলা হয়েছে, বাট তারাও তাদের মতো করে চেষ্টা করছেন। হ্যাঁ, জুলাইকে সবাই ধারণ করেন, জুলাই যারাই ছিলেন সবার পাশে দাঁড়ানো হচ্ছে। 2-1টা ব্যর্থ হতে পারে, আমি এটা বলবো যে 2-1টা ব্যর্থ হতে পারে, এবং সেক্ষেত্রে হয়তো বা কমিউনিকেশন গ্যাপ এখানে মূল ফ্যাক্টর। না আমি আপনার এই বক্তব্যের সঙ্গে আসলে একমত না, কারণ আমি ব্যক্তিগতভাবে যতটুকু খোঁজখবর রাখি বা যতটুকু খোঁজখবর রাখছি, ধরেন একটা দেশের বিপ্লবী যারা যারা মানে অস্ত্রের সামনে দাঁড়িয়ে গেল জীবন উৎসর্গ করার জন্য, একটা ফ্যাসিস্ট রেজিমের অবসানের জন্য, সেই ফ্যাসিস্ট রেজিম অবসানের পরে যে সরকার আসলো তাদেরকে এতটা নর্মালি ট্রিট করার কোনো যৌক্তিক কোনো কারণ ছিল না। রাষ্ট্র এত গরিব না যে জুলাই বিপ্লবীদেরকে এখন অন্যের দানের উপরে নির্ভর করতে হবে। যে ছেলেটা 18-20 বছর চোখে দেখতো, সে হঠাৎ করে অন্ধ হয়ে গেল, রাষ্ট্র এই বেদনা হয়তো বুঝবে না। তাদেরকেও ধরেন যে নর্মাল মানে সাহায্য আর কি, এটা এক ধরনের সাহায্য। তারা যে একটা বীরত্বের কাজ করেছে, তারা যে ফ্যাসিবাদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, সেই জাতীয় কোনো রিকগনিশন কিন্তু আমি দেখি নাই। বা তাদেরকে আপনার জেনারেলাইজ করছেন আর কি, জেনারেলাইজড যে ওকে ফাইন, হ্যাঁ, কিন্তু একটা 20 বছরের ছেলে হঠাৎ করে পঙ্গু হয়ে গেল, অন্ধ হয়ে গেল, সে মাসে 20,000 টাকা পাচ্ছে, 30,000 টাকা হয়তো পাচ্ছে, তার ফ্যামিলির উপরে সে একটা বোঝা না। এই জায়গাটা আপনারা আসলে উপলব্ধি করতে পারেন নাই, মানে আমি জানি না, না এটা আমি আপনার সাথে একমত না। এই কাজগুলো খুব সিরিয়াসলি করা হয়েছে। না, একটা সিরিয়াসলি করা হচ্ছে। জুলাই যিনি যোদ্ধা, যিনি মারা গেছেন, তার ফ্যামিলি গুলো 20,000 টাকা পাচ্ছে, যেটা একটা মুক্তিযোদ্ধা পাচ্ছেন। ঠিক আছে, একদম ওনার মুক্তিযোদ্ধার সম পরিমাণ টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। জুলাই যারা সবচেয়ে বেশি আহত হয়েছেন তাদেরকেও 20,000 টাকা দেওয়া হচ্ছে, একটা মুক্তিযোদ্ধার সমান তাদেরকে দেওয়া হচ্ছে। তো আপনি যদি বলেন যে তাদের মূল্যায়ন হচ্ছে না, এটা আমি মানবো না। আর আপনি বলবেন নাম্বারটা অনেক বড় তাদের পাশে দাঁড়ানো, এবং আমি এটাও বলবো প্রচুর প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল, তারা তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং একটা জিনিস হচ্ছে যে অনেকে এখন অনেকের কর্মসংস্থান হচ্ছে, একদম যে হচ্ছে সেটা হচ্ছে না সেটাও না। আর এই যে গভর্নমেন্ট আসছেন তারাও অনেক কিছু করছেন, ওনারাও যে বসে আছেন আমি বলবো না, তারাও কিছু কিছু করছেন। ভাই সবাই তো জুলাইয়ের প্রতি মানে কি বলবো, বিএনপি সরকার তো আর জুলাইয়ের বিপক্ষে সরকার না, কিন্তু ইমিডিয়েট যে বেনিফিশিয়ারি যে গভর্নমেন্টটা হলো, সেই গভর্নমেন্টটারই ধরেন আরো যে ধরেন 20,000 টাকা কি ভাই বাংলাদেশে এখন, মুক্তিযোদ্ধা ভাতাও তো বাড়ানো উচিত ছিল, দুইটাই তো আরো আপগ্রেড করা দরকার ছিল। এখন ধরেন যারা, মানে আমি জানি না, এখন আমি খোঁজ খবর নেই যে ওই আমেরিকা থেকে 2 জন একটা পরিবারের দায়িত্ব নিয়েছে, কানাডা থেকে একজন একটা পরিবারের দায়িত্ব নিয়েছে, বিপ্লবী পরিবার যারা শহীদ হয়েছে বা আহত, এরকম। তো এই জায়গাটা আমার কাছে খুব মনে হয় যেন যে এরকম যদি হয় তাহলে ভবিষ্যতের জন্য আমরা ভালো কোনো সাইন রেখে আসি নাই বা আমরা রাখছি না, যে বিপ্লবীদের দায়িত্ব যদি
মানে মানে কি বলবো, অন্যের সাহায্যের উপর নির্ভর করতে হয়। রাষ্ট্র যদি একটা লামসাম একটা কিছু করে যদি মনে করে না, রাষ্ট্র তার সাথে তো সারা জীবনের জন্য দাঁড়িয়েছে। এখন এই সামটা আপনি বলতে পারেন যে এটা আরো বেশি হওয়া উচিত ছিল, আমিও মনে করি আরো বেশি হলে বেটার হতো। এবং আমি এটা নিয়ে রুল আউট করছি না যেটা যে সামনে হবে না। আপনি নিশ্চিত থাকেন এই গভর্নমেন্ট, নতুন যে রাজনৈতিক গভর্নমেন্ট এসছে তারা তাদের পাশে দাঁড়াবেন। আমাদের সময় যতটুকু সামর্থ্য ছিল এই গভর্নমেন্টের, আপনি জানেন আমাদের যেই ইকোনমি রেখে গিয়েছিল ফ্যাসিস্ট সরকার, সেই জায়গায় যে ভাঙাচোরা একটা ইকোনমিকে নিয়ে কোনো মতে জোড়াতালি দিয়ে লাগিয়ে যাতে 1.5 বছর পরে একটা ইলেকশন দিয়ে আমরা এসছি। তো এই জায়গায় এই গভর্নমেন্টের যতটুকু করার দরকার ছিল করছে। এবং আরেকটা বিষয়, আমরা খুবই সিরিয়াস ছিলাম, কারণ অনেকে আমরা দেখছিলাম যে কিছু কিছু ভুয়া লোক এসেও ঢুকে পড়ছে। সে বলছে যে আমি জুলাইয়ের সময় মারা গিয়েছি, আমি জুলাই আহত হয়েছি। কিন্তু এই যে আপনার অনেক ক্ষেত্রে এটার জন্য আমাদের পুরো লোকাল গভর্নমেন্ট গুলোকে ইউটিলাইজ করা হয়েছে, ডিসি, এসপি, ওসি, ইউএনও থেকে শুরু করে সবাইকে হচ্ছে যে এই বিষয়, এবং পুলিশ এজেন্সি গুলো দেখেছে যে তারা আসলে ইয়ে কিনা। প্লাস আমরা যারা বিপ্লবী ছিলেন তাদের থেকেও আমরা ফিডব্যাক নিয়েছি, নিয়ে এই কাজ, এটা খুবই কঠিন একটা কাজ। আপনি দেখেন বাংলাদেশের এই 54 বছর পরে মুক্তিযোদ্ধার লিস্ট নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আছে। অনেকে 2 বছর বয়স ছিল সেই সময়, সে উনিও মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। এবং এমন একটা সময় ছিল যারাই আওয়ামী লীগের একটু দালালি করেছেন তাকে মুক্তিযোদ্ধার কোটায় ঢুকিয়ে দেওয়া হতো, সেটাও হয়েছে। অথচ তার বয়স হয়তো সে হয়তো 71-এ জন্ম হয়েছে, এই জিনিসটা। বাট আমাদের এই কাজটা খুবই মেটিকুলাসলি করা হয়েছে। এবং আমি বলবো যে যারা আহত হয়েছেন তারা সবাই বীর, সবাই আমাদের 24-এর যোদ্ধা, তাদেরকে আমরা স্মরণ করি এবং তাদের মূল্যায়ন সবসময় হচ্ছে। এক এক মেটিকুলার শব্দের দায় আমরা এখনো মানে বহন করে চলতেছি। আপনি আবার মেটিকুলার শব্দটা এটা ছাড়তে পারতেছি না। মেটিকুলাসই সবকিছু মাথার মধ্যে ঘুরতেছে। তো কিন্তু শফিক ভাই ধরেন এই যে এখনো বোধহয় 140টা ডিএনএ টেস্টের অপেক্ষায় আছে এখনো, যতটুকু জানি বেশ কিছু মরদেহ উত্তোলনের নির্দেশ আছে, কার্যকর হয় নাই। ধরেন মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যে বিতর্ক, তো ইমিডিয়েট পাস্ট, মানে জাস্ট ইমিডিয়েট পাস্ট, বিপ্লব শেষ, একটা সরকার আসলো, সেই সরকারও কিন্তু ধরেন প্রকৃত লিস্টটা করতে পারলো না যে আসলে না, অনেক আমি এই জায়গায় আপনার সাথে আমি একমত না। জাতিসংঘ বলছে 1400, আপনাদের যে সনদ বা কাগজপত্র সেখানে হচ্ছে 800 কতজন, 54 জন বা 64 জন এমন। তো এই যে গ্যাপটা, ধরেন এগুলো হয় কি, এগুলো ধরেন জুলাইয়ের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের হাতে কিছু অস্ত্র তুলে দেয়, যে জাতিসংঘ বলে 1400, তোমরা বলো 800, অমুক বলে 600, অমুক বলে কিছুই হয় নাই। তো এই জায়গাটা কেন হলো, এই সমন্বয়হীনতা? না, এটা এমন কিছু না। এটা জাতিসংঘ তার যে ইনভেস্টিগেশনে 1400 জন পেয়েছেন, এবং এটার মধ্যে কোনো ব্যর্থ ইয়ে নাই। আর আমাদের এটা হচ্ছে যে আমরা যেহেতু বেনিফিশিয়ারি কারা সেটাকে আমাদের স্ট্যাবলিশ করতে হচ্ছে। আমরা তো একটা এদেরকে স্টাইপেন্ড দিচ্ছি, প্রতি যারা মারা গিয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রতি ফ্যামিলিকে 30 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এইটা স্ট্যাবলিশ করতে যে যেটা হয়েছে যে আমার ডাইরেক্ট ওই লোকটার নাম, ওই লোকটার ঠিকানা, উনি কোথায় বেরিড হয়েছেন, এই পুরো, এবং ওনার কে কে ফ্যামিলি মেম্বার আছে সেটাকে আমার দেখতে হয়েছে। প্লাস কিছু আমরা এখন আইডেন্টিফাইড আছে। আরেকটা হচ্ছে যে আপনি দেখেছেন যে কিছু তো ওরা পুড়িয়েও ফেলেছে। এখন এই যে লোকগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে বা যাদেরকে ধরেন এমন আনমার্ক গ্রেভে রাখা হয়েছে, যেটা আসলে আমরা ওই পুরো ওই সময়টায়, মানে এই জুলাইয়ের 36 দিনে যে আকাম কুকাম গুলো করেছে ওরা সব কি আমরা বের করতে পেরেছি? কারণ পুলিশের যারা এই কাজগুলো যারা করেছে তারা তো বেশিরভাগই পলাতক, তাদেরকে তো আমরা পাইনি। ফলে এই কাজগুলো খুবই সিরিয়াস একটা কাজ। 1400 জন কেন, এটা 2000 জনও হতে পারে। কেননা অনেক লোক, যেমন আমার এক রিলেটিভ, উনি ঢাকায় কাজ করেন, উনি আন্দোলনে গিয়েছেন, ওনার ফ্যামিলি জানেও না যে উনি আন্দোলনে গিয়েছেন। ঠিক আছে, ওনার যে গ্রামের এরা, ওরা হয়তো বা আশায় ছেড়ে দিচ্ছে যে না এরকম কি, যে সে জানেও না যে সে এখানে হয়তো বা শহীদ হয়েছেন। এই টাইপের অনেক হয়েছে। কেননা এই আন্দোলনটা তো শুধুমাত্র ছাত্ররা করে নাই, যে তার বাবা মারাও তাকে ট্র্যাক ডাউন করছে, জানছে যে সেই কোথায়। এই আন্দোলন করেছে শ্রমিকরা, এই আন্দোলন করেছে হকাররা, এই আন্দোলন করেছে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর সমস্ত রিপ্রেজেন্টেটিভ এখানে ছিল। ফলে আপনি এই যারা খুন হয়েছেন, যাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে বা যাদেরকে আনমার্ক গ্রেভে ওনারা ইয়ে করেছেন, সেগুলো তো পাওয়া যায়নি। আমি তো বলবো যে 1400 আরো বেশি হবে। এই কাজটা আরো টাফ হইতে অনেক সময়, অনেক বছর লাগে। আপনি শ্রেবেনিকায় যারা মারা গেছে, যে 8300 কতজন, আপনি দেখেন এটা 10 বছর লেগেছে ওরা এই কাজগুলো সম্পূর্ণভাবে করতে। আমরা এটা যদি ডিটারমাইন্ড থাকি যে কারা কারা মারা গেছেন, কি কি সার্কামস্টেন্সেস ছিল, কারা কারা এই লাশের গুমের সাথে জড়িত ছিল বা পুরানোতে জড়িত ছিল। আমরা এই যে রাজ্যে পুরানো হয়, এটাও তো আমরা জেনেছি ইয়ের পরে, যখন এই যে সাভারের ঘটনাটা আমরা জানলাম যে 6 জনকে পুরানো হয়েছে। তো এই জিনিসগুলো পুরো পিকচারটা যখন আসবে তখন আমরা পুরো ইয়ে পাবো যে কতজন মারা গেছে। আমাদের সময় 18 মাস খুবই অপ্রতুল সময়। এই সময়টুকু
এই গভর্নমেন্ট যথেষ্ট ট্রাই করেছে। আমি বলবো যে এটা নিয়ে সারাদিন তাদের মিটিং ছিল। শফিক ভাই, 18 মাসকে আমি অপ্রতুল সময় বলবো না, কারণ 9 মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 18 মাস খুব বেশি অপ্রতুল না, কিন্তু আপনি যদি বলি যে বিপ্লব পরবর্তী যেই সরকারকে আমরা দেখতে চেয়েছিলাম, আমরা সেই সরকারটা পাই নাই। আপনার সঙ্গে আমার অনেকদিন কথা হয় নাই। ধরেন বিপ্লব পরবর্তী আমরা একটা সরকার দেখলাম যেখানে এক গ্রুপ আসছে চিটাগাং থেকে, এক গ্রুপ আসছে এনজিও থেকে, ছাত্রদের মধ্যে থেকে 3 জন আছে। আপনার ধারণা আছে কয়জন এনজিও থেকে এসছে? যেই গতিশীলতা দরকার ছিল সরকারের। আপনি না, এই যে আমরা একটা প্রায় শুনি যেটা এনজিও গ্রাম ছিল, এনজিও সরকার ছিল, এনজিও থেকে কয়জন আসছে বলেন তো? 6 জন না 7 জনই তো। না, এনজিও থেকে আসছে মাত্র 4 জন। কারা কারা? এখানে ছিল ক্যারিয়ার ডিপ্লোম্যাট, এইখানে ছিল প্রফেসর একাডেমিক্স, এইখানে ছিল ফর্মার ব্যুরোক্রেট, এইখানে ছিল, হ্যাঁ আমি আপনাকে নাম ধরে ধরে, আমরা তো ক্যাটাগরাইজ করেছি, আমার এটা তো মুখস্থ আছে। জি বলেন। হ্যাঁ, আর প্রফেসর ইউনুস কিন্তু এনজিওর লোক না। প্রফেসর ইউনুস কোনো এনজিও করেন নাই, কোনো সময় করেন নাই, এনজিওর সাথে উনি ইনভলভ ছিলেন না। গ্রামীণ ব্যাংক কোনো এনজিও না, গ্রামীণ ব্যাংক একটা সোশ্যাল বিজনেস, এটা পুরো ক্যাপিটালিস্ট যে মডেল সেই মডেলেই হয়, কিন্তু এখানে মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে এটার প্রফিটটা ওনারা নেন না, ওটা রিইনভেস্ট করেন। এই না, কিন্তু ধরেন যে আমি যেটা বলতে চাচ্ছি যে বিপ্লব পরবর্তী সরকারের মানে অধিকাংশ উপদেষ্টার বয়সী 50, 60, 70-এর কাছাকাছি এরকম বয়সের লোকজন ছিলেন। তো এটা কেন হলো? মানে ধরেন যে চিটাগাং থেকে কতজন বলেন তো? চিটাগাং থেকে বোধহয় 7 জন নাকি 7 জন? না, এটা ওই দিকে ওই রিজিওনালিজম নিয়ে তো কেউ দেখেনি। এনজিও থেকে কয়জন? এখন আপনি যদি প্রফেসর ইউনুসকে চিটাগাংয়ের মানুষ হিসাবে দেখতে চান, এই রিজিওনাল এই স্কোপে কেউ দেখেনি। পারছি না শফিক ভাই, আমি আপনাকে বোঝাতে পারছি না যে আমি বলতে চাচ্ছি যে গতিতে জুলাই বিপ্লবটা হলো, সেই জাতীয় সরকার, সেই জাতীয় গতিশীল সরকার ছিল না। আপনি সারাদিন বসে বসে মিটিং করতে পারেন, আপনি সারাদিন বসে বসে ভাবতে পারেন, কিন্তু আপনি মূল জায়গাটা ধরতে পারেন নাই। দুই একটা সেক্টর ছাড়া, ইকোনমিক সেক্টর, বাংলাদেশের প্রতি ইন্ডিয়ান থ্রেট, এই দুই একটা জায়গা ছাড়া আমি খুব বেশি সাফল্য কিন্তু দেখি নাই, আপনাদের দেখি না। আমি আপনার সাথে একমত না। আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট খুবই সফল একটা গভর্নমেন্ট ছিল, এবং তাদের যে কাজগুলো তারা খুবই সুচারুভাবে করেছে, এবং যে কাজগুলো এটা আপনি সামনের দিনগুলোতে আরো এটা প্রতিভাত হবে, দেখবেন যে কাজগুলো আরো মানে ইট উইল শাইন লাইক এনিথিং। আমি বলবো যে এই গভর্নমেন্ট যে কাজগুলো করেছে, 5টা মেজর কাজ করেছে, এই 5টা মেজর কাজ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় থাকবে। প্রথম কাজ ছিল খুবই দ্রুত পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনা। এই হাসিনার যে অপকর্ম, তার পার্টির যে অপকর্ম পুরো সারা দেশ পুষেছিল, সেই জায়গায় এই যে ইন্টারিম গভর্নমেন্ট দেখেন 15 দিন পুলিশই ছিল না, সেই জায়গায় তারা যে রোলটা প্লে করেছে, পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনেছে, ফলে রিভেঞ্জ কিলিং কিছুই হয়নি। তারপরে তারা রিফর্মের যে কাজগুলো করেছে, যেইতে 133টা ল করেছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো ফিউচার প্রত্যেকটা বিষয়ের ল এই যে তারা যে লটা করেছেন সেটাকে ফলো করবে, এর বাইরে যাবে না। বিকজ তারা এই কাজগুলো খুব চিন্তা ভাবনা করে গেছেন, এবং ব্রডার একটা কনসালটেশনের মাধ্যমে এই লগুলো হয়েছে। এটা হচ্ছে রিফর্মের কাজ। 4 নম্বর হচ্ছে ইকোনমিক যে ড্যামেজ ছিল সেটাকে ওনারা রিপেয়ার করেছেন। একটা ব্যাংকিং সেক্টর টোটাল ধ্বংস হয়ে গিয়েছিল, দেশের এমন কোন ইনস্টিটিউশন নাই তারা এটাকে করে নাই। $234 বিলিয়ন তারা বাইরে নিয়েছে, সেখানে ওনারা এটাকে ইকোনমিক রিপেয়ারের কাজ করেছেন। তারপরে আপনি দেখেন দেশের যে পিস অ্যাকাউন্টেবিলিটি আনা, যে জুলাইয়ের যে কিলিং যেটা হয়েছে, তার উপর আগে যেগুলো এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে বা গুম হয়েছে, সবগুলোকে সামনে এনে খুব দ্রুত ইনভেস্টিগেট করে এদেরকে একটা যাতে ট্রায়াল গুলো হয় সেই কাজগুলো সম্পূর্ণ করে, এবং খুবই টাফ একটা কাজ। এইখানে তো শুধুমাত্র আওয়ামী লীগের লোকগুলো জড়িত না, এখানে সিকিউরিটি ফোর্সের লোকগুলো জড়িত, যারা কেউ কেউ হয়তো সার্ভ করছিলেন। তো এই লোকগুলোকে আপনি অ্যাকাউন্টেবিলিটিতে আনা, সেই কাজটাও হয়েছে। এবং লাস্ট যেটা কাজ বাংলাদেশে, যেটা গত 20 বছরে হয়নি, সেটা হচ্ছে দেশে একটা সুচারুভাবে একটা ইলেকশন করা, সেই কাজটা ওনারা করেছেন। আপনি ইউরোপিয়ান ইউনিয়নের আপনি রিপোর্টটা পড়েন বা কমনওয়েলথ রিপোর্টের পড়েন, তারা সবাই বলেছে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দরতম ইলেকশন হয়েছে কিনা তারা সন্দেহ প্রকাশ করেছে। তো এর চেয়ে আর কি দেয়? আপনার একটা দেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এইরকম একটা ইলেকশন দরকার ছিল। দেশের মানুষ একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, একটা যাতে পলিটিক্যাল পার্টি আবার টেক ওভার করেন এবং দেশকে আবার এগিয়ে নিয়ে যান, সেই কাজটা করা হয়েছে। এই যে 5টা যে মেজর কাজ করা হলো, আপনি পিস, প্রথম কাজটাই বলি না, পিস অ্যান্ড স্ট্যাবিলিটি যদি আপনার ঠিক না হতো, দেশে আপনি লার্জ স্কেল কিলিং হতেন, রিভেঞ্জ কিলিং হতেন, এরা মানুষ তো পুষেছিল। এই কাজটা কিন্তু হয়নি। অন্যান্য দেশে গিয়ে দেখেন। জি শফিক ভাই, ধরেন সেই এটা প্রফেসর ইউনুসের লিডারশিপের কারণে দেশে এই কোনো ঘটনা ঘটেনি। না, আমি তো বলেছি যে আমাদের ইকোনমিক যে জায়গাটায় হাসিনা নিয়ে গিয়েছিল, সেই জায়গাটা থেকে দেশের ইকোনমিক জায়গাটাকে স্টেবল করা, বিভিন্ন দায় দেনা পরিশোধ করা, একটা কাঠামোর উপর
বেস তৈরি করার ক্ষেত্রে খুবই ভালো ভূমিকা ছিল ডক্টর ইউনূস, এবং আমি সবচেয়ে বড় কৃতিত্ব দেই যে জাতিসংঘকে দিয়ে এই রিপোর্টটাকে রেডি করার। জি। কিন্তু এটা পুরাটাই এখন মানে উড়াই দিত আর কি সবাই, মানে এখন যা দেখছি ইউএন রিপোর্টের কারণে, ইউএন ইনভেস্টিগেশন এবং রিপোর্টের কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ধরেন হ্যাঁ ওইটা তো অনেক বড় চ্যালেঞ্জ, সেই জায়গাটায় ধরেন আমাদের সশস্ত্র বাহিনীর একটা বড় অংশ কাজ করেছে ল অ্যান্ড অর্ডার স্টেবল করার জন্য, কিন্তু আমাদের আসলে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি তো শফিক ভাই, যার জন্য ধরেন আমরা এই জায়গাগুলোকে আরেকটু মনে হয় যেন সরকারটা যদি আরেকটু স্ট্রং হতো, যদি আমি মনে করি খুব স্ট্রং একটা গভর্নমেন্ট ছিল। 18 মাসে ভাই 18 মাসে একটা মন্ত্রীর জবাবদিহিতা আমরা পাই নাই, একটা মন্ত্রিসভায় কোনো পরিবর্তন হয় নাই, একটা জায়গা মানে বারবার বলা হচ্ছে যে এই মন্ত্রণালয় পারছে না, হোম মিনিস্ট্রি হচ্ছে না, এটা হচ্ছে না, কিন্তু উনি সামহাউ উনি কাউকে সরান না, উনি কাউকে চাকরি খান না, এরকম একটা বিশাল এক থিওরি সামনে আসলো। না আমি আপনার সাথে আমি মনে করি ওনার সাথে যারা ছিলেন তারা সবাই ভালো পারফর্মার ছিলেন এবং আমি মনে করি দে সেট এ ভেরি গুড প্রেসিডেন্স। আপনারা আমি মনে করি আপনারা যে কাজগুলো হয়েছে সেগুলো আপনারা খুব ভালোভাবে দেখেন, ইনভেস্টিগেট করেন যে কাজগুলো খারাপ। আপনি হোমে কি বলেন আমি তো মনে করি লেফটেন্যান্ট কর্নেল জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডিড এ ব্রিলিয়ান্ট জব। দেশে পুলিশ ফোর্স নাই, পৃথিবীর কোন দেশে হয়েছে যে আপনার একটা পুলিশ ফোর্স নাই আপনি দেশকে চালাবেন? আপনি একের পর থানায় যেয়ে দেখা যাচ্ছে যে 2-3 জন করে অফিসার এসে রিপোর্ট করছে। আপনার প্রথম 7-8 দিন তো ছেলেমেয়েরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে, তো সেই জায়গায় আপনার না, আমরা একটা বিশাল একটা জটিল সময় পার করে এসেছি, এবং ওই সময়টায় ডক্টর ইউনূস যদি না থাকতো আমরা হয়তো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমি আপনাকে প্রথম 1 মাসের চ্যালেঞ্জের কথা বলি, প্রথম আমরা নেওয়ার পরই আপনি দেখেন কি অবস্থা। প্রথমে হলো কি জন্য 15ই আগস্ট ঘিরে বিশাল, কোনো পুলিশ নাই প্রথম 7 দিনে, কোনো পুলিশ নাই। পুলিশ এসছে 14-15 তারিখের দিকে অগাস্টে। হ্যাঁ, ওই সময়টা আপনি দেখেন মাইনরিটি পিপলকে প্রোটেকশন দেওয়া, দেশের ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখা। আপনি তো নিউ ইয়র্কে থাকেন, আপনার মনে আছে নিউ ইয়র্কে এক সময় কি যেন পাওয়ার কাট হয়েছিল, এতে অনেক জায়গায় চুরি ডাকাতি বেড়ে গিয়েছিল, প্রচুর হয়েছে। আমাদের এই জায়গায় একটা ভয়াবহ সিভিল ওয়ার লাইক সিচুয়েশনে পুলিশ যেখানে নাই, ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ মানে সাকসেসফুলি কাম থিং ডাউন। এই কাজটা ওনারা খুব ভালোভাবে করেছেন। তারপরে 15ই আগস্টে আবার একটা বড় রকমের হানাহানি সুযোগ ছিল, সেই জায়গাটাকে করা হয়েছে। তারপরে 22শে আগস্ট থেকে আপনি পরপর 6টা মেজর বন্যা হয়েছে, সেটাকে ট্যাকেল দেওয়া হয়েছে। আনসারের একটা বড় বিদ্রোহ হয়েছে ভয়াবহ রকমের, সমস্ত হাজার হাজার আনসার এসে আপনি ওইটাকে আপনার পুলিশও নাই যে আপনি এটাকে ট্যাকেল দিবেন। আমি আপনার সাথে কোনো এই বিষয়গুলোতে কোনোই দ্বিমত নাই আমার, অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়েছে, এবং যে পরিস্থিতি ছিল সেটি ট্যাকেল করা ডক্টর ইউনূস না থাকলে এবং আন্তর্জাতিক সমর্থন না থাকলে আমার মনে হয় যে অন্য কারোর পক্ষে এটা আরো অনেক কঠিন হয়ে যেত। যেহেতু ডক্টর ইউনূস ছিলেন চিফ অ্যাডভাইজারের দায়িত্বে, আন্তর্জাতিক সমর্থন সবকিছু মিলিয়ে আমরা ওটা উঠে উঠেছি, কিন্তু আমাদের যেহেতু প্রত্যাশা থাকে অনেক বেশি, সেই জায়গাতে ধরেন আমি যদি বলি ইউএন রিপোর্ট বা পরবর্তীতে আপনি যদি বলেন যে গুম খুনের ঘটনায় সার্ভিং অফিসার সহ যে অনেকের বিচার শুরু হওয়া, বিডিআর যে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট সহ বেশ কিছু কাজ অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং এগুলো মানুষের মনের খুব কাছাকাছি। কিন্তু যেহেতু ধরেন এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের পরে আমাদের যে আরো গতিশীল সরকার ছিল, এবং ধরেন আনফরচুনেটলি ছাত্র প্রতিনিধি যারা যে ঢুকলো সরকারে, যে 3 জন, তাদের ভূমিকা নিয়েও তো অনেক প্রশ্ন আছে। ভাই তোমরা জুলাই বিপ্লবে আপনি ইনভেস্টিগেট করেন না, দেখেন না ওনারা কি কোনো কিছু খারাপ কিছু করেছেন কিনা। তোমরা জুলাইয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, যাই হোক এটা নিয়ে এগোতে চাই না। তো আমি অন্য প্রসঙ্গে একটু যেতে চাই যে হাসিনা ফিরে আসতে চায়। হাসিনা বলছে যে সে আসবে, এই ডিসেম্বরে আসবে, এবং সে নাকি তার সাংবাদিকদেরও নির্দেশ দিছে যে সবাই প্রস্তুত হয় একসাথে যে হানা দিব বাংলাদেশে। তো কি মনে করেন আপনি? মানে উনি কালকে আসুক না, হু কেয়ারস, কালকে আসুক। উনি তো একটা কনভিক্টেড ক্রিমিনাল, কালকে আসুক। ওনার যদি এতই ওনার হ্যাডম দেখাইতে মন চায়, উনি কালকে ছানা পোনা সব নিয়ে কালকে আসেন না, এসে বিচারের আমরা তাকে, আমি নিশ্চিত যে এই গভর্নমেন্ট তাকে সুবিচার নিশ্চিত করবে। তার যদি এরকম থাকে, হ্যাঁ দেশপ্রীতি থাকে, হ্যাঁ তাহলে আসুক। তার এগেইনস্টে 650টার বেশি কেস আছে, 650 তো কম, কারণ পুরো 16 বছরে উনি যেই পরিমাণ গুম খুন এবং এক্সট্রা জুডিশিয়াল মার্ডার করেছেন, যেই চুরি চামারি যেগুলো নেতৃত্ব দিয়েছেন তিনি আর তার বোন, তো এগুলোর প্রত্যেকটার তো বিচার হবে। ওনার যদি ইচ্ছা হয়, উনি যদি রিয়েলি দেশপ্রেমিক হন, সোফার দেশপ্রেমিক হলে তো আর বাচ্চাদের খুন করতেন না, দেশপ্রেমিক হলে তো মানুষকে গুম করে রাখতেন না, দেশপ্রেমিক হলে একটা ছোট ছোট ছেলে মেয়েরা 8 বছর আটকায় রাখতেন না, দেশপ্রেমিক হলে ব্যাংকগুলোকে লুট করতেন না। ওনার যদি সেই সত্যিকার অর্থে একদম আমি আমার জনগণের আসুক, কালকে আসুন না, কে তাকে মানা করেছে?
ঠিক না? উনি ইয়ে হচ্ছে যে উনি অনেক বড় বড় কথা বলতেন যে আমি পালাবো না, ওনার সমস্ত পাওয়ারের উৎস ছিল ওনার সিকিউরিটি ফোর্স, তারা গুম খুম করে দিত আর উনি ওইটার একটা ওই জোশে চলতেন। যখন দেখছে যে এরা আর ওনাকে বাঁচাবে না, উনি সুর করে ইন্ডিয়া চলে গেছে। ঠিক আছে, উনি একটা ভিতুর ডিম, একদম ভিতুর ডিম। হ্যাঁ, বা যদি আপনার সত্যিকার অর্থে সেটা থাকে, আসেন না ভাই, আসেন এসে যে আপনি ফেস করেন যে এই কেসগুলো আছে। এই জায়গাটায় শফিক ভাই আমার একটা প্রশ্ন, যে তাকে ইন্ডিয়া কারা যেতে দিল? মানে অন্তর্বর্তী সরকার এই জায়গাটায় কোনো কাজই করে নাই, মানে এই সুযোগটা কিভাবে সৃষ্টি হলো বা কারা তাকে যেতে দিল? যারা তাকে এটা সুযোগ করেছে তারাও তো পালিয়ে গেছে, তাদেরকেও তো আমরা ধরতে পারিনি। সুযোগ তো উনি যান নাই, ওনার সাথে যারা সাঙ্গপাঙ্গ ছিলেন এরা বেশিরভাগ তো নাই। অনেককে আপনারা ধরতে পারতেন কিন্তু ধরেন নাই, মানে আপনাদের যে সময়, আমি এটা এগ্রি করি না। কোনো চাপ ছিল আপনাদের উপর আমাদের, মানে না কোনো চাপ ছিল না। চাপ থাকলে তো প্রফেসর ইউনূস ইউএন কে দিয়ে এটা ইনভেস্টিগেট করাতেন না, যে গুম খুন গুলো। চাপ থাকলে তো প্রফেসর ইউনূস এই যে আইসিটির মাধ্যমে যে বড় বড় কেসগুলো, তার মধ্যে র্যাবের অফিসাররাও ছিলেন, তাদেরকে কেস হতো না বা এটা ট্রায়ালই হতো না। কোনো চাপ প্রফেসর ইউনূস কোনো চাপ নিতেন না, কোনো চাপের উনি ওগুলোকে কেয়ার করতেন না। উনি ওনার কাজগুলো করেছেন খুব নির্দিষ্ট চিত্তে, এবং দিনের পর দিন একটা দিনও উনি ছুটি নেন নাই, এমন কোনো দিন নেই উনি কাজ করেন নাই। ডক্টর ইউনূসের কাজের স্টাইলটা একটু ডিফারেন্ট। ধরেন আমি এটা আমার পর্যবেক্ষণ, কিন্তু ধরেন যে জায়গাগুলো আমি যদি বলি যে ডায়নাঘর পরিদর্শনের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা আসলো, তারপর তিনি ঠিকই ভিজিট করলেন, তো উনি এক ধরনের কি বলবো, ধরেন ডক্টর ইউনূসকে আসলে অস্বীকার করা বা তাকে চাপ দিয়ে কিছু করানোটা মুশকিল, সেটা আমরা বুঝি, এটা সবাই বোঝেন। কিন্তু যেই জায়গাগুলো আর কি, ধরেন হাসিনাকে যারা রাষ্ট্রীয় হেলিকপ্টার, রাষ্ট্রীয় সামরিক বিমান ব্যবহার করে ভারতে দিয়ে আসলো, তারা আবার ফেরত আসলো, তারা আবার যথাসময়ে পালিয়ে গেল, এই জায়গাগুলো আপনাদের কিছু ঘাটতি ছিল। এবং যেহেতু গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, প্রশাসন সব জায়গায় যেহেতু হাসিনা লোকজন বসা, সেই জায়গাটা আপনারা আসলে কঠোরভাবে দমন করতে পারেন নাই। আপনাদেরও কিছু এই জায়গাগুলো আপনাকে স্বীকার করতে হবে শফিক ভাই। না, আপনার এটাও স্বীকার করতে হবে যে যারা নেতৃস্থানীয় ছিলেন তারা সবাই পালিয়ে গিয়েছিলেন। তো ফলে আমাদের এই মানে যেই লোকগুলো অর্গানাইজ করেছিল এই পালানোতে, এরা কেউই ছিল না। এমন না যে এক জোটে সবাই পালিয়ে গেছে, সবাই ধীরে ধীরে পালিয়েছে, 3 মাস 6 মাস 8 মাস এরকম সময় পালিয়ে গেছে। তো এখন আমি জানি না আপনার কাছে এই তথ্যগুলো আছে কি। আপনি শোনেন, এগুলো যে আপনি ইনভেস্টিগেট করবেন, আপনার পুলিশই তো নাই। প্রথম 2-3 সপ্তাহ তো কাকে দিয়ে আপনি ইনভেস্টিগেট করবেন? আপনি এনএসআই লোকগুলো আপনাকে খবর দিবে, এনএসআই তো নাই। এনএসআই ছাত্রলীগে ভরা, এরা সব পালিয়েছে। ছাত্রলীগের ম্যাসিভ নাম্বার অফ ছাত্রলীগারকে দিয়ে এনএসআই আপনি পুরো ডাম্পিং গ্রাউন্ড করা হয়েছিল। তো এই লোকগুলো যদি পারেন, আপনি বলেন, আপনি একজন এসে বললো যে এই সেক্রেটারির এগেনস্টে এতগুলো অভিযোগ আছে যে উনি হাসিনার দোষর ছিলেন। এখন এই সেক্রেটারির এই যে দোষর যে ছিল, এটাকে প্রমাণ আপনাকে কে করবে? আপনি তো পারবো না। এটা প্রমাণ করবে হচ্ছে ইন্টেলিজেন্স গ্যাদারিং এর মাধ্যমে। যে ইন্টেলিজেন্সের গ্যাদারিং করবেন, সেই ইন্টেলিজেন্স অফিসারই তো নাই রে ভাই। আপনার লোকটা কোথায় যে এটা গ্যাদারিং করবে? আপনি কি একটা ভয়াবহ একটা পরিস্থিতি এই নিয়ে এটা কাজ করতে হয়েছে। আপনি কেউ কেউ তো পুরো ফাইল নিয়ে, এনএসআই ফাইল নিয়ে বিদেশে চলে গেছে। ছাত্রলীগের এটা একটা ছিল, ছাত্রলীগের একটা সেকেন্ড উইং ছিল এনএসআই। তো ওইখানে নতুন অফিসার এসছে, তারা কাজগুলো আবার গুছাচ্ছে। এই গুছাইতে তো অনেকদিন চলে গেছে। এটা আপনি হোক, পৃথিবীর যে কোনো দেশের হোক না কেন, এটা ইম্পসিবল। আপনি একটা লোককে এমপ্লয়মেন্ট করবেন যে আমি ওনাকে ক্যাবিনেট সেক্রেটারি বানাবো। এখন এই লোকটাকে ক্যাবিনেট সেক্রেটারি বানানোর আগে রাষ্ট্রপ্রধান কি করেন? উনি ওর ব্যাপারে ইন্টেলিজেন্স গুলো ওনাকে বলে, ডিজিএফআই একটা ওনাকে রিপোর্ট দেয়, এনএসআই একটা রিপোর্ট দেয়, তারপরে ব্যুরোক্রেটিক থেকে থেকে ওনারা রিপোর্ট পান। সেই রিপোর্ট গুলোই তো নাই। কে রিপোর্টটা করবে? কে? এটা অনেকে বলে যে আপনার এই দোষরকে রেখে দিয়েছেন। দোষর যে সে যে দোষর ছিল, এটা প্রমাণের জন্য তো আপনার 15 বছরে তার ফাইল নিয়ে টান দিতে হবে। এই ফাইলটা নিয়ে টানটা দিবে কে? এগুলো প্র্যাকটিক্যাল যে প্রবলেম গুলো কি ভয়াবহ ছিল আপনার আমি বলবো যে অনেকের এটা ধারণা। আর আমরা ওই সময় এটা বললে মানুষের আস্থাটা কম আসতো। আমরা সেই জন্য এই কাজগুলো চুপচাপ ছিল, নির্দিষ্ট চিত্রে যতটুক পারা যায় সেই কাজগুলো করা হয়েছে। না আসলে শফিক ভাই, আমি তো অনেক দূর থেকে দেখি, তো যার ফলে একটা ইগল ভিশন এখানে কাজ করে, এবং অনেক ইনফরমেশনের যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো থেকে আসলে বলা যে আমাদের তো ধরেন ডক্টর ইউনূস সরকারের প্রতি ধরেন প্রথম থেকে তো একেবারে মানে পূর্ণ সমর্থন ছিল, এবং ধরেন যে দীর্ঘদিন আমাদেরকে এটাও শুনতে হয়েছে আপনারা একটা অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখতে চান, আপনারা ডক্টর ইউনূসকে 50 বছর ক্ষমতায় রাখতে চান, আপনারা গণতন্ত্র আমরা ফেস করছি। কিন্তু একটা সার্টেন টাইম পরে যে আমাদের মনে হলো যে না, এই সরকারটা আমরা যেভাবে চাচ্ছিলাম
সেভাবে কাজ করছে না বা সেভাবে পারছে না কাজ করতে। কারণ আপনারা তো ভিতর থেকে কাজ করেন, আমরা একদম উপরের থেকে দেখছি। আরো আমি যেহেতু আরো দূরে আছি, আমাদের দেখতে আরো সুবিধা আর কি, একদম গ্যাপ গুলো দেখা যায় কোথায় কি। তো সেই শোনেন, জায়গাগুলো আমরা পুরো 18 মাসে 2200-2300টা আন্দোলন হয়েছে। হুম। আপনি এটা চিন্তা করা যায়, এই আন্দোলন কই গেল? দেখেন এই নতুন গভর্নমেন্ট আসছে, কেউ আর আন্দোলন নাই। হ্যাঁ, যমুনা কিছু হইলে যমুনা যায় ঘেরাও করো, এইখানে ইয়ে করো। হ্যাঁ, এবং এই যে গভর্নমেন্টের যে ডিলেমা, গভর্নমেন্ট কি ফুল ফোর্স ইউজ করবে এদেরকে ডিসপার্স করার জন্য? ডিসপার্স করবেন আপনি একটু জল কামান দিয়ে টিচারদেরকে পানি মারা হয়েছে, ওই অমনি আমাদের লেফটিস্ট ভাই বোনরা বলা শুরু করলেন এই গভর্নমেন্ট কি আমরা চেয়েছিলাম। তাহলে আপনি তো গভর্নমেন্টের রুল অফ ল কে ইস্টাবলিশ করার সুযোগ দিবেন, তো সেটাও তো দিতে। মানে এই বিপ্লবটা হওয়াতে অনেকের এমন এক ধরনের আকাশ কুসুম চিন্তা হয়েছে যে গভর্নমেন্ট মানে হচ্ছে হাত পা গুটিয়ে পকেটে হাত দিয়ে চুপ করে বসে থাকবে, সেটাও তো হয় না। তো এই যে প্রবলেম গুলো, সেগুলো একদম প্র্যাকটিক্যালি আমি একদম কাছে থেকে দেখেছি। তারপর আমি বলবো এই গভর্নমেন্ট, হোম মিনিস্ট্রি বলেন, সবই দে ডিড এ ফ্যান্টাস্টিক জব, 100% ফ্যান্টাস্টিক জব। না, আপনার জায়গা থেকে এইটা আপনার মানে বলাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এটা তো আমি দ্বিমত করবো না আপনার সাথে, আপনি যেটা মনে করছেন। কিন্তু ধরেন এই যে আন্দোলনগুলো হলো, বা ধরেন আমি তো একটা জায়গায় দেখেছি ডক্টর ইউনূসের যে আন্তরিকতার যে জায়গা, ধরেন তিনি প্রায় দীর্ঘ 7-8 মাসেরও বেশি সময় একেবারে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে জেনারেল পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়া দিয়ে রাখছেন। কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কোথাও প্রয়োগ হয়েছে এমন কোনো ঘটনা আমরা পাই নাই। সেইটি যদি প্রয়োগ হতো, হয়তো চাঁদাবাজি আরো নিয়ন্ত্রণে থাকতো, হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হতো। এই যে আন্দোলনের কথা বলছেন, অসহযোগিতার জায়গাগুলো কোথায় কোথায় ছিল? রাজনৈতিক অসহযোগিতা, প্রশাসনিক অসহযোগিতা, সামরিক বাহিনীর অসহযোগিতা, একটু যদি ক্যাটাগরি করে বলেন। আমার মনে হয় যে এই দায়গুলো, ধরেন অনেক দায় কিন্তু ডক্টর ইউনূসের উপরে যে বর্তায়, এবং ধরেন তিনি যেই জনপ্রিয়তা নিয়ে কাজ শুরু করেছিলেন, 18 মাস শেষে কিন্তু সেই জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকে। না, আমি এটা আপনার সাথে একমত না। আমেরিকার জায়গা কি? আমাদেরকে ইউএস ডিপ্লোমেটরা বলেছে তারা প্রতি মাসেই এই গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রেটিং দেখতো, এবং তারা বলেছে থ্রু আউট দ্য 18 মান্থস এই গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রেটিং, প্রফেসর ইউনূসের লিডারশিপের অ্যাপ্রুভাল রেটিং হাই 70s ছিল, মানে 75-এর উপরে ছিল। ইটস অ্যামেজিং। আপনি যদি মনে করেন, আপনি মনে করেন যে এই গভর্নমেন্ট আনপপুলার ছিল, আমি তো দেখি না, যথেষ্ট পপুলার, খুব ভালো কাজ করেছেন। এবং আমি বলবো আপনারা এই মানুষের হাই এক্সপেকটেশন হয়েছিল, বিকজ তারা জানে না গভর্নমেন্ট আসলে কিভাবে কাজ করে। মানুষের এই হাই এক্সপেকটেশনটা অনেক ক্ষেত্রে অমূলক ছিল। আমি বলছি স্বপ্নভঙ্গ হয়েছিল, মানে এই স্বপ্নভঙ্গ না, অনেক স্বপ্নভগ্ন হয়নি কোন সম্প্রদায়। আপনি দেখেন যদি মার্ডার রেট ধরেন, আমি পুরো 54 বছরের আমি বাংলাদেশের মার্ডারের পুরো রেট নিয়ে এসেছি। বাংলাদেশে প্রতিদিন মার্ডার হয় 10 থেকে 11 জনের মতো। এটা একদম অল থ্রু। যেই বছর গভর্নমেন্ট বেশি সিকিউরিটি ফোর্স দিয়ে কিলিং করে, যেমন হাসিনা 2018 সালে করেছে, 2024 সালে করেছে, 2013 সালে করেছে, ওই সময় দেখবেন যে এই রেটটা একটু বেড়ে যায়। বাট ওভারঅল বাংলাদেশের ক্রাইম রেট অলমোস্ট সেম ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেও এটা সেম ছিল। আপনি পারলে পুলিশের পুরো ডেটা গুলো নিয়েন, এই পুরো ডেটা এটা রিফ্লেক্ট করে। তো ফলে মানুষ কিছু একটা জিনিস হয়েছে, মানুষকে বিভ্রান্ত করেছে এই হাসিনার দোসরের কিছু নিউজ পেপার এবং টিভি স্টেশন, কেননা তারা তো এদের দ্বারা নিয়ন্ত্রিত। তারা দেখাইতে চেয়েছে যে এই গভর্নমেন্ট একটা মবক্রেসি ছিল, মবক্রেসিকে এরা উৎসাহিত করেছে। দ্যাট ইজ এ ব্ল্যাক অ্যান্ড লাই। বাংলাদেশে সবসময় মব ছিল, সব ধরনের মব ছিল। এক হাসিনার লগি বইটাকে তারা মব বলতে ভয় পায়, অথচ বিএনপি আর জামাতের মধ্যে যে ক্ল্যাশ হয়েছে সেটাকে ওরা মব বিষয়ে চালা যায়। হাইকোর্ট প্রান্তরে এই স্টুডেন্টরা যে যারা করাপ্ট জাজদের স্যাকিং চেয়ে যারা আন্দোলন করেছে, এইটাকে পর্যন্ত ওরা মব বলে। এটা তো একটা আন্দোলনের পার্ট। তো আমি বলবো যে এই গভর্নমেন্ট এই যে এত দোসরদের মিডিয়ার এত নেগেটিভ ক্যাম্পেইনের পরেও তারা তাদের অবস্থানটা ধরে রেখেছিল, এবং তারা পপুলার ছিল, আমি বলবো না। কিন্তু আপনারা তো ধরেন, আমি যদি বলছিলাম যে আপনাদের বাধার জায়গাটা কি ছিল, অসহযোগিতার জায়গা কি ছিল? আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি, পলিটিক্যাল পার্টিগুলো পূর্ণ সহযোগিতা হয়েছে, কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছিল, যেমন মাজারে অ্যাটাকে যেটা হয়েছে যে যেগুলো দূর দূরান্তে হয়েছে, প্রত্যন্ত গ্রামে, তখন দেখা যাচ্ছে 7-8-10 হাজার লোক অ্যাটাক করছে একটা মাজারে, পুলিশ আছে মাত্র 40 জন। আর পুলিশের কনফিডেন্স এত লো ছিল, পুলিশের পক্ষে তো ওদেরকে টিয়ার গ্যাস ক্যান, কোনো ইভেন লাঠি চার্জ করার মতো অ্যাবিলিটি তার ছিল না। পুলিশের মধ্যে ভয় ছিল যে তারা লিঞ্চিং এর শিকার হয় কিনা। তো সেই জন্য দেখেন অনেকগুলো মাজার অ্যাটাক হয়েছে। তারপরেও পলিটিক্যাল পার্টিগুলোর থেকেও এই সময় আমরা যে খুব বেশি সহযোগিতা পেয়েছি আমি বলবো না। যেমন আপনি ইয়ের কথা বলেন, এই যে গোয়ালন্দের কথা বলেন, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে দফায় দফায় মিটিং করা হয়েছে, কিন্তু ইভেন্চুয়ালি তো এটা এই অ্যাটাকটা থামানো যায়নি। তো এইটা হয়েছে। এই একটা বিপ্লবোত্তর যে ক্যাওটিক সিচুয়েশন হওয়ার কথা, তার কিছুই হয়নি।
আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট ডিড এ ফ্যান্টাস্টিক জব, তারা তাদের এই কাজগুলো করেছে। আর মানুষের মধ্যে একটা ইয়ে ছিল যে এই গভর্নমেন্ট কোনো ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করবে না, এবং সেটা তারা চেষ্টা করেছে। তার মধ্যেও যে কাস্টোডিয়াল ডেথ হয়নি আমি এটা না বলবো না, বাট এটা ইয়ে হয়েছে। আপনি ধরেন ইয়েতে যে মানুষ আমাদের লেফটিস্ট এবং কিছু দোসর মিডিয়া ব্লেম করতে চায় যে গোপালগঞ্জে যে 5 জন মারা গেল গুলিতে, এরা দোষ দিতে চায়, আমাদেরকে দোষ দিতে চায় যে এটা একটা এক্সট্রাজুডিশিয়াল কিলিং হয়েছে, এর জন্য বিচার হবে। কিন্তু আপনি জানেন এইখানে 10-15 হাজার লোক যে তারা এই যে আমাদের জুলাইয়ের যারা যোদ্ধা তাদেরকে লিঞ্চিং করতে গিয়েছিল, তাদেরকে সরিয়ে আনার সময় তারা অ্যাটাক করেছে। তো মিলিটারি পুলিশ তারা ইন ডিফেন্স, তারা ডিফেন্সিভ হয়ে তখন তারা মানে তার জীবন বাঁচানোর জন্য তারা গুলি করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনি জানেন ফ্যাসিস্ট মিডিয়া এটারে কিভাবে করেছে, যারা বছর পর বছর হাসিনার বয়ান তৈরি করেছেন। কিন্তু আপনারা 18 মাসে ফ্যাসিস্ট মিডিয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নেন নাই। আপনারা যে সফট পাওয়ার গুলো ছিল, যারা সফট পাওয়ার হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিল, সেই সাংবাদিকদেরও আপনারা কিছু করেন নাই, সেই মিডিয়ার উপর আপনারা নিয়ন্ত্রণ। এটার জন্য আমি বলবো না, সেটার জন্য যেটা করা হয়েছিল একটা মিডিয়া কমিশন করা হয়েছিল, আশা করা হয়েছিল যে এই মিডিয়া কমিশন এই বিষয়ে আলোকপাত করবে। ওনারা কিন্তু এটা ধারে কাছে যান নাই। মিডিয়া কমিশনের যারা ছিলেন তারা দুই একটা কি টিভি কিভাবে লাইসেন্স পেয়েছে সেগুলো নিয়ে আছেন। পরে আপনি যদি একটা মিডিয়াকে বন্ধ করতে চান বা একটা দোষর ইয়েকে, তো এটার জন্য তো আপনার এভিডেন্স লাগে। আদারওয়াইজ যেটা হয় যে আমরা যদি ওই কাজটা করতো এই গভর্নমেন্ট, তাহলে গ্লোবাল একটা আউটরেজ হইতো। তখন এই যে আপনাদের আরএসএফ বলেন, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বলেন, সবাই এসে আপনাকে প্রেসার দিত যে আপনি এটা কি করছেন। আপনারা যে মিডিয়া কমিশন করছেন, সেই মিডিয়া কমিশনে আপনারা যে ফ্যাসিস্ট গ্রুপের লোকজন দিয়ে মিডিয়া কমিশন করছেন, এবং আপনি বলেন আমাকে যে হিটলার পরবর্তী এই সময়ও কি কেউ সমর্থন করে হিটলারের পক্ষে কথা বলতে পারবে? এখনো ধরেন পৃথিবীর সকল সভ্য দেশের ভিসা ফর্মে এরকম একটা জায়গা আছে যে তুমি কি এটা সমর্থন করো কিনা, তুমি কি এটা অন্যায় মনে করো কিনা। আমি আপনার সাথে একমত। এখানে আপনারা এত কিছু কেন ভাবছেন, এত কিছু কেন ভাবলেন? আপনারা এরকম একটা ফ্যাসিস্ট রেজিমের পরে আপনারা আপনাদের ইমেজ নিয়ে ভাবছেন, এটা করলে কি এটা হবে কিনা, ওইটা না না না, এটা ইমেজের বিষয় না, এটা গ্লোবাল সাপোর্টের বিষয়। আমাদের এই গভর্নমেন্ট না, আপনার সাথে আমি একটা জায়গায় দ্বিমত করছি। আমাদের গভর্নমেন্টের জন্য ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান সাপোর্টটা ক্রুশিয়াল ছিল, কারণ আমরা তো একটা জায়গা থেকে আমরা আমাদের নেইবারহুডে ইন্ডিয়ান পত্রিকাগুলো দেখেছেন কিভাবে আমাদেরকে নিয়ে মানে ম্যাসিভ ব্যাড ক্যাম্পেইন করেছে। তো এই জন্য আমাদের সত্যিকার অর্থে গ্লোবাল সাপোর্টটা খুব জরুরি ছিল। আর অবশ্যই গ্লোবাল তরফ থেকে তো এক ধরনের তাদের ফোকাস ছিল যে আমরা মিডিয়াকে কিভাবে ডিল করি। আমি মনে করি এই গভর্নমেন্ট এটা বরঞ্চ একটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য এই বিষয়টা হ্যান্ডেল করা ইজি। মানে আপনারা যদি রাস্তা দেখায় না যান, মানে পলিটিক্যাল গভর্নমেন্টের তো অনেক জায়গায় হাত পা বাঁধা থাকে, এটা আপনিও জানেন। মানে আমাদের হাত পা আরো বেশি বাঁধা থাকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের হাত পা আরো বেশি বাঁধা থাকে। ধরেন শফিক ভাই, বাংলাদেশে ধরেন আমরা বিভিন্ন সময় যে অন্তর্বর্তী সরকারগুলো দেখেছি বা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, মানুষের মনে কিন্তু ওই স্মৃতিগুলো আছে। যেমন আমরা ব্যক্তিগতভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারকে নিয়ে অনেক কথা বলি, কিন্তু কদিন আগে আমি ফেসবুকে ফখরুদ্দিন অনেক বছর পরে ফখরুদ্দিন সাহেব একটা প্রোগ্রামে গেছেন, ওই ছবি দেওয়ার পরে দেখলাম যে মানুষের উচ্ছ্বসিত প্রশংসা, এই সময় আমরা খুব শান্তিতে ছিলাম, এই সময়টা ছিল না, ওই সময়টা ছিল না। তো পলিটিক্যাল গভর্নমেন্টের জায়গা থেকে ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়কের কিছু কৌশলগত বা অবস্থানগত কিছু সুবিধা থাকে। মানে আমি আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিন আমাদের যে ক্ষতি করে গেছেন, আমাদের গভর্নমেন্ট কোন পলিটিশিয়ানকে এনে টর্চার করেছে? কিন্তু মানুষের স্মৃতিতে মানুষ কিন্তু দেখেন, মানুষ এত জিও পলিটিক্স বুঝে না, মানুষ এত হিসাব বুঝে না। মানুষ চায় যে আমার এখানে চাঁদাবাজি হবে না, আমি সন্ত্রাসের মধ্যে পড়বো না, আমি ছিনতাই হব না, আমি দ্রব্যমূল্য, আমি 2 বেলা ভাত খেতে পারবো, আমার বিদ্যুৎ থাকবে, আমার নিয়ন্ত্রণের মধ্যে, আমি বিচার চাইলে বিচারটা পাবো, পুলিশ আমার উপর। সেটা হয়েছে তো, সেটা তো আমরা ব্যর্থ করে নেই। এটা যতটুকু হওয়া দরকার ছিল সেটা হয় নাই। তো এখন ধরেন যে আপনারা ইন্ডিয়ান মিডিয়ার কথা বলছিলেন, ইন্ডিয়ান মিডিয়ার যে প্রোপাগান্ডা, ধরেন ইন্ডিয়াতে ধরেন আমার ইউটিউব চ্যানেল কিন্তু বন্ধ করে দিচ্ছে, আপনাদের সময় বন্ধ করছে তারা। ইলিয়াস পিনাকি এরকম, দুলকার নাইট শো এরকম 7-8টা চ্যানেল তারা বন্ধ করে দিচ্ছে, ইন্ডিয়াতে দেখা যাবে না। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, ইউটিউব চিঠি দিয়ে আমাদেরকে জানাইছে। তো আমরা যখন এখানে কথা বললাম যে ভাই তোমরা এই দেশে ইন্ডিয়ান চ্যানেলগুলোকে কেন ব্লক করছো না, বা তোমরা কেন ইউটিউবের কাছে এটার ব্যাপারে চিঠি লিখছো না, আপনারা কিন্তু কিছুই করেন নাই। তো ইন্ডিয়া তাদের প্রোপাগান্ডা চালাইছে এবং বাংলাদেশের মানুষ সেই প্রোপাগান্ডা বসে বসে শুনছে, আপনারা সেটাও নিয়ন্ত্রণ করেন নাই। এটা তো আপনার রাষ্ট্রীয় সিকিউরিটির ব্যাপার, তো এটা তো মিডিয়া হস্তক্ষেপ হতো না। না এখানে এটা না, এটা আপনার একটা এখানে বুঝের একটু বিষয় আমি এলাবোরেট করা উচিত। ইন্ডিয়া যেভাবে তার লিভারেজ নিয়ে আপনি গ্লোবাল এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে যেভাবে সে কোন ঠাসা করতে পারে, আমরা পারি না। আমাদের কথা ওরা শুনে না অনেস্টলি। আমরা ফেসবুকের আমরা দেখেছি যে বাংলাদেশে যতগুলো এন্টি মাইনরিটি ভায়োলেন্স হয়, রায়ট হয়, তার প্রত্যেকটা শুরু হচ্ছে মানে এটা ইনস্টিগেট হয়েছে থ্রু ফেসবুক।
তো আমরা ফেসবুকে তো এটা এই প্ল্যাটফর্ম রেসপন্সিবিলিটি একটা বড় ইস্যু এখন। কিন্তু আমরা যখন তাকে ডিল করতে যাই, আমরা বিং এ স্মল মানে পাওয়ার আমরা এটা পারি না। কিন্তু ইন্ডিয়ার যেহেতু আপনি যদি ইন্ডিয়াতে যদি ফেসবুকের কাছে একটা কথা বলে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তখন ফেসবুক এটা মানতে বাধ্য। সেটা আমাদের ক্ষেত্রে আপনি এটা খুবই আমি বলবো যে গ্লোবাল প্ল্যাটফর্ম গুলো দুই ধরনের আচরণ করে। আপনি এটা ইচ্ছা করলে আপনার ক্ষেত্রে যেমন ইউটিউবে ওরা যা বলে যে ওনার এটা বন্ধ করতে হবে, ওরা এটা করে ফেলবে। তো আমি যদি যা বলি যে এই ইউটিউবটা বন্ধ করতে হবে, এই মিডিয়াকে আসতে দিব না, দেখা যায় যে সেটা একদমই সঠিক। আমাদের যেটা করতে হবে ম্যানুয়ালি আমি তার ইয়েটা বন্ধ করা, সেটা তো খুব যে প্রোডাক্টিভ কিছু হয় তা তো না। কিন্তু আমি যেটা বলছি শফিক ভাই, যে আপনারা কোনো উদ্যোগ নেন নাই, আপনাদের কোনো আমরা এটা নিয়ে অনেক কনসালটেশন, আপনি তো এটা বাইরে থেকে জানেন না, আমরা এটা নিয়ে ফেসবুকের সাথে প্রফেসর ইউনুস পর্যন্ত বসেছেন। ফেসবুকে যখন নিক ক্লেগ যখন ওদের গ্লোবাল ডিরেক্টর ছিলেন, তার সাথে ড্যাভোসের কথা হয়েছে, তারপরে কথা হয়েছে আবার আরেকবার কথা হয়েছে এই যে ঢাকায় কথা হয়েছে। আমরা তো এই আলাপগুলো হয়েছে, কিন্তু আমাদের তো এই আর একটা হচ্ছে যে ফেসবুক আর ইউটিউব দেখেছে যে আগের গভর্নমেন্টের যে নটোরিয়াসলি এই বিষয়গুলো ডিল করেছে, তো সেইখান থেকেও তারা অনেক কিছু ভেতরে মানে গভর্নমেন্টের কাজগুলোকে তারা স্কেপটিক্যালি দেখে। এই জায়গাগুলো মানে লেগাসি অনেক ইস্যু আছে, ইচ্ছা করলেও যে আপনি এটা পারবেন সেটা হয় না। বাট আমাদের যদি এখন যেহেতু এই গভর্নমেন্টের 2/3 মেজরিটি আছে, সলিড একটা ম্যান্ডেট আছে, সেই যে ফেসবুকে নক দিয়ে বলতে পারে যে দেখো দিস ইজ আমাদের পিপলস এর ডিজায়ার, তোমার এটা করতে হবে, এই সময় এইগুলো পারা যায়। ধরেন আমরা অনেকভাবে এটা ওই আমাদের সরকারের সময় আমরা বলেছি যে মানে ইন্ডিয়া নিয়ন্ত্রণ থেকে সেপারেট করা, ডাটা সেন্টার গুলোকে বাংলাদেশ বা সিঙ্গাপুর বা অন্য কোথাও কিছু করা যায় কিনা। আমরা আসলে ওইভাবে কোনো উদ্যোগ দেখি নাই। আইসিটি নিয়ে অনেক প্রশ্ন আছে আপনাদের আমলের। তো রোহিঙ্গা নিয়ে কি হলো ফাইনালি? রোহিঙ্গার জায়গাটায় ডক্টর ইউনূস যে আন্তরিকতা নিয়ে এগিয়ে গেলেন, জাতিসংঘের মহাসচিব আসলেন, স্পেশাল সহযোগী নিয়োগ হলো, তারপরে কি হলো? রোহিঙ্গাদের ইস্যুটা খুবই স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে প্রফেসর ইউনূসের প্রথম থেকে উদ্যোগ ছিল। ওইটার অনুযায়ী উনি ডক্টর খলিলকে প্রথমে ওনার হাই রিপ্রেজেন্টেটিভ অ্যাপয়েন্ট করলেন, পরবর্তীতে জাতিসংঘের প্রধান আসলেন প্রফেসর ইউনূস, এবং জাতিসংঘের প্রধান রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করলেন, এবং এক ধরনের পুরো রোহিঙ্গা ইস্যুটাকে প্রফেসর ইউনূস চাচ্ছিলেন যে আবার চাঙ্গা করা এবং গ্লোবাল কমিউনিটির কাছে আবার সামনে আনা। কারণ এর মধ্যে জানেন আপনি ইউক্রেনের ওয়ার হচ্ছে, মিডল ইস্ট একটা টেন্স সিচুয়েশন, গাজায় একটা জেনোসাইড হচ্ছে, বা সুদানেও এক ধরনের সিভিল ওয়ার হচ্ছে। ওইখান থেকে আবার একটা মৃতপা ইস্যু হয়ে গিয়েছিল রোহিঙ্গা ইস্যু। প্রফেসর ইউনূসের সাকসেস হচ্ছে এই ইস্যুকে আবার গ্লোবাল প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা, সেটা উনি করতে পেরেছেন। আমাদের আশা ছিল যে রোহিঙ্গাদের এই একটা সলিউশন আমরা পাবো, সেই অনুযায়ী কিন্তু অনেক ইভেন ভিতরে ভিতরে অনেক কাজও হয়েছে, কাতারে প্রচুর মিটিং হয়েছে। এই বিষয়গুলো আমরা জানি। রোহিঙ্গাদের ওইখানে যে রাখাইন স্টেটে যারা রেবেল গ্রুপ, তাদের কাছে রিচ আউট করা হয়েছে, আরাকান আর্মি। তো এই পুরো সমন্বিত উদ্যোগটা ছিল, সেই উদ্যোগটা এই গভর্নমেন্ট এসে আরো একটু সামনে নিয়ে যাবে। বাট আনফরচুনেটলি মায়ানমারে যে এই অক্টোবর 2023 থেকে যেই আবার আরাকান আর্মি আর তাতমাদো মানে মায়ানমার মিলিটারির মধ্যে যে ক্ল্যাশ শুরু হয়েছে, এরপরে সিচুয়েশনটা সত্যিকারে আমাদের অনুকূলে ছিল না। তারপরে আমি বলবো যে প্রফেসর ইউনূস যথেষ্ট ট্রাই করেছেন এই ইএকে আবার ফোকাস করা, এবং সবচেয়ে যেটা সাফল্য ওনার এই রোহিঙ্গা বিষয়ে পুরো ইউএনএ একটা দিনব্যাপী একটা স্পেশাল কনফারেন্স করা। ওইখানে রোহিঙ্গাদের বিষয়ে রোহিঙ্গারা যেই বলেছে, আমাদেরও তেমন একটা বলতে হয়নি। রোহিঙ্গারা ক্যাম্পের থেকে অনেক গিয়েছে, বাইরের থেকে গিয়েছে, যে তারা তাদের কথা বলেছেন সব। এটা খুবই একটা ছিল, কারণ এই ক্যাম্পেইনটা যদি না করা হতো, হয়তো রোহিঙ্গাদের যেই বর্তমানে যেই সাহায্য পাচ্ছে সেটাও একদম কমে আসতো। তো দেখা যাক এখন এই সরকার কি করে। এই সরকারকে এই প্রায় 5 মাসের কাছাকাছি বয়স, আপনার অপর্যবেক্ষণ কি এই সরকার সম্পর্কে? আমি মনে করি যে তারা দে আর ডুইং গুড। আমাদের একটা ভাগ্য ভালো যে প্রফেসর ইউনূসকে আমরা পেয়েছিলাম, খুবই ঠান্ডা মাথার একজন লিডার। আমি বর্তমান প্রাইম মিনিস্টারকেও দেখছি খুবই ঠান্ডা ভাবে উনি ডিল করছেন, এবং আপনি যদি অপোজিশন লিডারদের দুইজনকে দেখেন, তারাও যথেষ্ট কাম এন্ড কোয়েট। যেটা হয়েছে যে আমাদের প্রোডাক্টিভ একটা ডিবেট হচ্ছে, এই আপনার ইয়েতে পরপর 2টা সেশন হলো। প্রথম সেশনটাও খুব ইন্টারেস্টিং হয়েছে ইয়েতে জাতীয় সংসদে। এই এখন যে বাজেট সেশনটা হলো, এটাও খুব ব্রিলিয়ান্ট একটা সেশন হয়েছে। আমাদের ডেভেলপমেন্টের ডিবেট গুলো, আমরা কি সোসাইটি চাই, আমরা কি দেশ চাই, আমরা কোথায় যেতে চাই, ডেভেলপমেন্টে আমরা কোন জায়গায় রিচ করতে চাই, সেই ডিবেট গুলো আগে স্ট্রিটে হতো। এই ডিবেটটা এখন পার্লামেন্টে ফিরে এসছে, এবং আমি বলবো যে একটা খুবই কোঅপারেটিভ একটা স্ট্যান্ড আছে সবার মধ্যে। আর সবাই এক ব্যাপারে ইউনাইটেড, তারা কেউ আওয়ামী লীগকে কোনো স্পেস দিতে চান না, এবং এটা খুবই জরুরি। কারণ আওয়ামী লীগ যে গুম খুনে জড়িত ছিল, এবং আওয়ামী লীগ তো শুধুমাত্র সিকিউরিটি ফোর্স দিয়ে করেছে তা তো না। ইউএন এর রিপোর্টে দেখবেন যে আওয়ামী লীগের
নেতা কর্মীরা এগুলো করেছেন, অনেক ক্ষেত্রে নেতা কর্মীরা পুলিশের সাথে কোলাবোরেট করেছেন। তো ওদের মানে কেউই মানে বাংলাদেশে কেন কোনো পৃথিবীতেই এই পার্টিকে মানে কোন রকম স্পেস দিবে না। আপনি যখন পার্টির হয়ে যেটা পিসফুল আপনার আন্দোলন করার কথা, সেখানে আপনি লোকজনকে কিলিং করেছেন, আপনার পার্টির লোকগুলোই করেছে, এর হাজার হাজার ফুটেজ আছে। তো এই বিষয়ে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের পুরো গ্রেটার সোসাইটি, এই গভর্নমেন্ট এবং অপোজিশন সবার মধ্যে একটা খুব ভালো কনসেনসাস আছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে যে ইকোনমিকে আবার ফিরিয়ে আনা, বিকজ সত্যিকার অর্থে আমাদের জব দরকার, যে জবগুলো তৈরি হচ্ছে সেই জবগুলো অ্যাডিকুয়েট না এবং খুব ভালো পেড জব দেওয়া। ওই জবটা ভালো জব করতে হলে আমার প্রাইভেট সেক্টর আরো ফ্লারিশ করতে হবে, আরো প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি কাজ করতে হবে। এই বাজেটটা ওনারা দিয়েছেন, বাজেটে ভালো স্পেন্ডিং আছে, এরপরে আবার আমরা স্পেন্ডিং একটা বুস্ট দেখবো, ইকোনমিতে আবার ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা হবে। এবং এইচএসবিসির একটা রিপোর্ট দেখলাম, তারা বলছে যে সেকেন্ড হাফে বাংলাদেশের এক্সপোর্টও বেটার হবে এই 2026-এ। আশা করি বাংলাদেশ আরো সামনে এগোবে। আমাদের একটা ভালো একটা ইলেকশন দরকার ছিল, একটা ভালোভাবে ডেমোক্রেটিক ট্রানজিশনের দরকার ছিল। দ্যাট হ্যাজ হ্যাপেন এন্ড আমি বলবো যে আমাদের এখন খুব ভালো কিছু লিডার এসছেন। ডেমোক্রেটিক ট্রানজিশনের দরকার যেমন ছিল, তেমনি ধরেন জুলাই সনদ সংস্কার এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমি জানি না, হয়তো নেক্সট সেশন থেকে সংসদে কথাবার্তা হয় কিনা, এটা নিয়ে তেমন কোনো আলোচনা কোথাও দেখছি না আর কি। মানুষের মনের যে জায়গাটা ছিল যে আমরা এই সংবিধান সংস্কার বা আমরা যে একটা যে পুরাতন যে বৃত্ত থেকে বেরিয়ে আসবো, সেই জায়গাটায় কিন্তু এক ধরনের নীরবতা আছে কিন্তু, না? এনসিপির যারা আছে তারাও একটু চুপচাপ, বা সরকারও একটু চুপচাপ। আমার মনে হয় হয়তো নেক্সট মানে 6 মাস পরে হয়তো এটা নিয়ে শুরু হবে। আমি অস্থির হচ্ছি না আমি এটা নিয়ে, কারণ প্রথম সেশনটা তো খুব ক্রুশিয়াল ছিল। কনক ভাই, প্রথম সেশনটা ক্রুশিয়াল ছিল যে আপনি 133টা লর মধ্যে কয়টা রাখবেন। হ্যাঁ, সেটা ওনারা 93টার মতো রেখেছেন, বাকিগুলো কিছু কিছু বাদ পড়েছে হয়তোবা সঙ্গত কারণে, কিছু কিছু ওনারা বলছেন যে না আমরা পরবর্তীতে আবার নিয়ে আসবো। আমরা এই গভর্নমেন্ট যে প্রমিস করেছে বেশিরভাগই রাখছে, আমরা সেটা আস্থায় আছে। আর সেকেন্ড যে সেশনটা পুরোপুরি ইকোনমিক কেন্দ্রিক ছিল, বাজেট একটা প্রণয়ন করা হয়েছে, বাজেট নিয়ে ডিবেট হয়েছে, আমরা কি ধরনের সোশ্যাল স্পেন্ডিং চাই, কিভাবে সোশ্যাল সেফটি নেট কতটুকু বাড়াতে চাই, অনেক ধরনের, বা ইকোনমিকে ইনভিগোরেট করতে আমার কি কি লাগবে সেগুলো নিয়ে ডিবেট হয়েছে। সামনের সেশন গুলো আমি মনে করি যে আবার যে জুলাই চার্টার এবং জনগণের আকাঙ্ক্ষা সেগুলো নিয়ে আবার কথাবার্তা হবে। আমি ডিবেট, আমার সবচেয়ে ভালো লাগছে যে পুরো ডিবেট, পুরো আলোচনা সবই এখন পার্লামেন্টে কেন্দ্রীভূত হয়েছে। এটা খুব দরকার ছিল। ইউএসএ, আপনি ইউএসএ থাকেন, হয়তো এখন ইউএসএ নাগরিক, আপনি দেখেছেন যে কি ব্রিলিয়ান্ট ডিবেট গুলো হয় আমেরিকান সিনেটে বা কংগ্রেস ইয়েতে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। ঠিক তেমনি ইউকে তে দেখেন কয়টা স্ট্রিট প্রোটেস্ট হয়, যা জ্বালাময়ী ভাষণ সব কমন সবাই হয়, ঠিক আছে? আমরা যদি এটাকে যদি পার্লামেন্ট যদি আমাদের অ্যাক্টিভিটিস মূল কেন্দ্র হয়ে যায়, বিশ্বাস করেন বাংলাদেশ ইকোনমি অলসো উইল ফ্লারিশ, বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি খুব ভালোভাবে ফিরে আসবে। এবং আমরা চাই যে আমাদের হয়তো এই জায়গাগুলো পরিবর্তন হবে। এবং আমি কিন্তু ধরেন যে গত এই প্রায় 5 মাসে প্রধানমন্ত্রীর যেই মুভমেন্ট বা প্রধানমন্ত্রীর যে বক্তব্য বা সবকিছু মিলায় আমি একটু মানে মুগ্ধ বলা চলে আর কি, যে ওকে ফাইন, একটা নিউ ডাইমেনশন আসছে এবং সবকিছু ওপেন কথাবার্তা হচ্ছে কিন্তু। এবং এবং ওনার যে মানুষের মানে উনি চেষ্টা করছেন যে মানুষের প্রধানমন্ত্রী হতে, যে একটা জায়গায় আটকে থাকছেন না, উনি বের হচ্ছেন, কথা বলছেন, ট্রাফিক জ্যামে নেমে মানুষের সাথে হাত করছেন। হ্যাঁ, উনার এটা মানুষ, উনি এত কম সিকিউরিটি প্রোটোকল নিয়ে থাকেন, সেটাও অ্যামেজিং। আমি বলবো যে উনি হি হ্যাজ ক্রিয়েটেড এ নিউ বাজ। নিউ বাজ, এবং এটা একবার ঝুঁকিপূর্ণ। এবং ধরেন আমি গতকাল দেখছিলাম যে ঢাকা মেডিকেলের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ওনাকে খুশি করার জন্য হয়তো গোপন একটা মিটিং এর কথা 2 লাইন বলতে চাইছিলেন, উনি সাথে সাথে বলছে এটা এখানে কেন বলতে হবে, এটা আপনি এখানে কেন বলছেন, মানে বোঝা গেল যে উনি খুশি করতে চাচ্ছেন। তো এই যে কালচার ছিল বাংলাদেশে তোষামত, খুশি করা, উনি এই জায়গাগুলো থেকে যদি আমরা প্রাথমিকভাবে আস্তে আস্তে বের হয়ে আসতে পারি, বা উদ্দেশ্য মহৎ মনে হচ্ছে, এখন কতটুকু আশেপাশের লোকজন এই মহত্ব বাস্তবায়ন করতে দেবে, এখনো তো দুর্বৃত্তপনারও শেষ নাই, দুর্বৃত্ত লোকেরও শেষ নাই। উনি একা, উনি যা করতে চাচ্ছেন এটি আসলে কতটুকু বুঝতে পারবে আমাদের প্রশাসন, ওনার নেতারা, ওনার কর্মীরা, মন্ত্রীরা, তার উপরে নির্ভর করবে আসলে সাফল্য। তবে আমরা ওভারঅল সাফল্য চাই। এনসিপির ভবিষ্যৎ কি দেখেন আপনি? ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপি থেকে আবার আরেকটা ভাগ হয়ে গেল আরেকদিকে, অর্থাৎ প্রমিজিং এই ছাত্রদের মধ্যে এই অস্থিরতা কেন? মানে দেশের প্রশ্ন তো সবাই এক, মানে ফ্যাসিস্ট বিরোধিতায় সবাই এক। তো এই জায়গাটা নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা, বা কি করা যেতে পারে? এরপর আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাবো, শেষ করব। আমার যেটা মনে হয় যে তারা সোফার দেখেন 6টা পোস্ট পেয়েছে, এবং তাদের কিন্তু খুবই ডমিনেন্ট প্রেজেন্স ছিল ইয়েতে, পার্লামেন্টে।
জি দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনি দেখেন তারা যে এই ভাষণগুলো দিয়েছে খুব ওয়াইডলি কাভার্ড হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে রেভলিউশনের তো ফোর ফ্রন্টে তারা ছিল, রেভলিউশন কেমনি করতে, কিন্তু একটা জিনিস কি, রেভলিউশন তো অনেক ভাবেই হয়। একটা রেভলিউশন হয় আপনি স্ট্রিটে, আর একটা রেভলিউশন আপনি কিন্তু পার্লামেন্টে করা যায়। আপনি যে ধরনের ব্রিলিয়ান্ট কিছু লেজিসলেশন এনে, ব্রিলিয়ান্ট কিছু ল এনে, সোসাইটিতে এমন কিছু ল আনলেন যেতে সমস্ত মানুষ এতে উপকৃত হলো, এগুলো করে। তো এই জায়গাও কেউ কেউ কনসেন্ট্রেট করছেন। আর একটা হচ্ছে যে তাদের সাকসেস আসলে ডিপেন্ড করবে তারা কতটা গ্রাস রুটে যেতে পারে। শুধুমাত্র তো আপনি হয়তো শহরের ইয়েরা তাদের সাথে খুব ভালো সম্পর্ক হচ্ছে, কিন্তু তার যে ফিউচার প্রোগ্রাম, ইকোনমিক প্রোগ্রাম বলেন, তার দেশ ভাবনাগুলো, এটা নিয়ে সে মানুষের কাছে কতটা যেতে পারতেছে, কত ওয়াইডলি সে সারা বাংলাদেশকে কাভার করতে পারছে, সেটা হলো তার চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা এটা এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি প্রেসিডেন্সিয়াল পলিটিক্স হয়, তাহলে একক একটা নেতৃত্বের মধ্যে থাকে, তখন ওই পার্টির পক্ষে ছোটখাটো পাখির পক্ষেও মানে খুব ভালো করাটা ইজি হয়। কিন্তু আপনি যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হয়, তখন তো আপনার 300টা কনস্টিটিউয়েন্সিতেই আপনার স্ট্রং গ্রাসরুট লাগে, এবং এই কাজটা করা কিন্তু খুব কঠিন একটা কাজ। আপনার গ্রাসরুটে যেতে হবে, তাকে নার্চার করতে হবে, তাকে নতুন দেশ ভাবনা আনতে হবে। সে কাজটা যদি তারা ভালোভাবে করেন, হয় না, তারাও সামনে ভালো করবেন। সঠিক ভাই, বয়সজনিত একটা সমস্যা তো আছে, এটা তো আপনি তো বোঝেনি। এবং ধরেন আমি তো যে আমাদের এক উপদেষ্টা ইয়ে দেখলাম যে যেই ছেলে 6 মাস আগে বুলেটের সামনে দাঁড়ায় গেছে, সেই উপদেষ্টা 6 মাস পরে তার ব্যক্তিগত অস্ত্র রাখতেছে তার ব্যাগে এবং সেটা নিয়ে আবার এয়ারপোর্টে ধরা যাচ্ছে। তা আমি বললাম কি মানসিক পরিবর্তন না! 6 মাস আগে আমি বুলেটের সামনে দাঁড়ায় গেলাম, 6 মাস পরে আমার সাথে প্রোটোকল আছে, আমার নিরাপত্তা আছে, তার মধ্যে আমার ব্যক্তিগত অস্ত্র লাগছে। তা আমি জানি না এগুলো আসলে কি ধরনের মানে বিষয় মাথায় আসে, আমার অদ্ভুত লাগে। আমার অনুষ্ঠান শেষ করবো, প্রচুর কমেন্টস আছে, প্রচুর জায়গা আছে। আপনাদের সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে হাদির হত্যা এবং সেই খুনিকে পালিয়ে যেতে দেয়া। এবং আমার যতটুকু মনে পড়ে, শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়েছেন দুপুরবেলা, রাত 9টা বা 9:30টায় ডক্টর ইউনূসের নেতৃত্বে সকল সিকিউরিটি এজেন্সির যে মিটিং, সেখানে তিনি প্রথম বলেছেন যে এই খুনি যেন দেশ থেকে পালাতে না পারে। ধরেন এটা 9টা-10টার মেসেজ, তারপরেও কিন্তু এই খুনি পালিয়ে গেছে। এই ব্যর্থতা আপনারা স্বীকার করেন কিনা? আপনারা আসলে কিছু করতে পারলেন না কেন? এই যে না, আপনি এটা পুরো স্টোরিটা জানেন না। জুলাই বিপ্লবীদের আমি বলি, হাদি হত্যা একটা বড় একটা রেড মার্ক আপনাদের প্রতি কিন্তু। না আমি আপনাকে বলি, আমি বলি এটা প্রফেসর ইউনূস যখন এই আমরা জানলাম যে হাদি গুলি খেয়েছে এবং সে তার অবস্থা সংকটাপন্ন, উনি তাৎক্ষণিক সবাইকে ডেকেছেন, সবার সাথে কথা বলেছেন, তাৎক্ষণিক পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই, সবাইকে, এসবি, পুলিশের এসবি, সবাইকে তখনই বলা হয়েছে। বলার পরে যখন পুরো জিনিসগুলো ফলো আপের জন্য ওই রাত 9টার দিকে আবার মিটিং ডাকা হয়েছিল, বাট কাজটা তখনই করা হয়েছে। আমি জানি তখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন ডক্টর খলিল, উনি তাৎক্ষণিক সবাইকে বলেছেন, প্রফেসর ইউনূস সবাইকে বলেছেন। তো এই কাজগুলো তখনই করা হয়েছে। ইন দ্য মিন টাইম তার চিকিৎসা কি অবস্থা, ওনার কি কতটুক, এগুলো দেখা হচ্ছে। আর এটার ব্যাপারে আমি বলতে পারি, প্রফেসর ইউনূস যেটা করেছেন, প্রত্যেকটা এজেন্সিকে আলাদা আলাদা অ্যাসাইন দিয়েছেন যে দেখো যে আসলে এরা কোথায় হয়েছে। এবং পরবর্তীতে ওরা যখন সব ফাইন্ডিংস গুলো নিয়ে আসলো, দেখা গেল যে সবার ফাইন্ডিংসই এক, যে সে আসছে বাসায় এসে তার মোটরসাইকেল চেঞ্জ করেছে, করার পরে সে উবার নিয়েছে, উবার আবার যাওয়ার মাঝপথে সে আবার চেঞ্জ করেছে, করার পরে সে হালুয়াঘাটে ওইখানে চলে গেছে, যে ওইখানে গারদের একজনের সাথে সে তার ফ্রেন্ড পেয়ে তাকে ইয়ে করেছে। খুবই, এটা বলবো যে সুচারুভাবে তারা প্ল্যানিংটা করেছিল, এবং এটা বোঝা যায় যে খুব এই প্ল্যানিং এটা অনেক দিনের একটা প্ল্যান এইভাবে করা হয়েছিল। কিন্তু আমাদের বলতে পারবো যে আমরা এই পুরো জিনিসটা আনরাভেল করতে করতে ওরা বাই দিস টাইম চলে গেছে। এটা 100% দেওয়া আছে, এবং এটা নিয়ে 4টা মিটিং হয়েছে, এবং প্রত্যেকটা মিটিং এ আমি ছিলাম, আমি দেখেছি। এটার মতো সিরিয়াস মিটিং সমস্ত এজেন্সি, পুলিশ চিফ, হোম মিনিস্টার, চিফ, সবাই ছিলেন। চেষ্টাটা তো সবার তরফ থেকে ছিল। আমার স্পষ্টভাবে মনে আছে যে সেদিনই ডক্টর ইউনূস রাতে নির্দেশ দিয়েছেন যে কেউ যেন মানে সীমান্ত দিয়ে যে কেউ যেন পালাতে না পারে। ওইটা তো তাৎক্ষণিকই দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি পালিয়ে গেছে এবং এটা নিয়ে কারো কাছে জবাবদিহিও চাওয়া হয়নি। পরবর্তীতে যখন জানা গেল যে কিভাবে পালিয়েছে, তারপরেও কিন্তু এটা নিয়ে কিছু হয়নি। আপনি যেই জায়গা দিয়ে গিয়েছে সেখানে আমাদের বিডিআর এর হাদিটাকে আপনাদের একটা বড় ব্যর্থতা আমি বলবো। এটা আমি অবশ্যই এটা একটা মানে খুবই এইরকম পুরো বাংলাদেশের উপর গুলি করা, হাদিকে গুলি করার মানে হচ্ছে। তো সেটার জন্য হাদি অনেক ক্ষেত্রে রিল্যাক্টেন্ট ছিল সিকিউরিটির বিষয়ে। আমাদের আরো আমি মনে করি যে যে পরিমাণ সিকিউরিটি দেওয়া দরকার ছিল, আরো সবাইকে দেওয়া উচিত, সেই অনুযায়ী কাজ কিন্তু হয়েছে। কিন্তু আপনি বুঝতে হবে যে এই পুরো জিনিস